হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি, আর আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব এক কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে, যেটা হলো ভারতের এক্সটার্নাল ডেট। নিউজে এসছে যে ভারতের এক্সটার্নাল ডেট বেড়ে চলেছে। কেন বেড়েছে, কি জন্য বাড়ছে, এবং এর প্রভাবটাই বা ভারতের অর্থনীতির ওপরে কিভাবে পড়বে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা মূলত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসসি, যেখানে ক্লার্কশিপ মিসলেনিয়াসের কথা বলছি, এসএসসি, সিজিএল এবং ইউপিএসসির জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি শুরুতেই একটা নিউজ কাটিং দিয়ে শুরু করছি। এখানে লেখা আছে যে ফরেন ডেট যে ক্লাইমস ইন্ডিয়াস এক্সটার্নাল ডেট রাইজেস 10%। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব ডেট কি জিনিস আর তার সঙ্গে এক্সটার্নাল ডেট বা কি জিনিস, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো নিউজের কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, টাইমস অফ ইন্ডিয়ার এটা একটা নিউজ। তো চলো আজকে আলোচনা করি। তো সবার আগে ডেট কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ডেট কি? ডেট হলো, মনে করো তোমার কাছে 1000 টাকা আছে এবং তুমি একটা দোকানে মোবাইল কিনতে গেলে, মোবাইলটার দাম 18,000 টাকা, এবং এই 18,000 টাকার মোবাইলটা কেনার জন্য তুমি এই 1000 টাকাটাকে ডাউন পেমেন্ট করলে। তারপরে তোমার কাছে দোকানদার কত টাকা পাবে? 17,000 টাকা। এই 17,000 টাকাটাকে তুমি ইএমআই এর থ্রুতে মেনটেন করলে। তাহলে একবার বলো, এই যে ইএমআইটা দিতে হচ্ছে, এটা তোমার কাছে কি? এটা হচ্ছে তোমার কাছে লায়াবিলিটি। তোমার কাছে কিন্তু 17,000 টাকা নেই, কিন্তু তোমাকে ইএমআইটা দিতে হচ্ছে, তার সঙ্গে কি দিতে হচ্ছে? ইন্টারেস্ট দিতে হচ্ছে। এই যে ঘটনাটাকে, এটাকেই বলা হয় ডেট, বা যেটাকে বাংলায় বলা হয় ঋণ। বোঝা গেল? ব্যাংকের থেকে লোন নেওয়া বলো, যাই বলো, যেখানে তুমি ইন্টারেস্ট দাও, যেটার উপর যেটা তোমার কাছে দায়বদ্ধ, মানে যেটাকে তোমাকে দিতেই হবে, না দিলে অপরাধ, সেই জিনিসটাকে বলা হয় ডেট। তাহলে এটা যদি ডেট হয়, এক্সটার্নাল ডেট কি জিনিস? এক্সটার্নাল ডেট হচ্ছে যদি কোনো দেশের সরকার বা কোনো কোম্পানি বিদেশের থেকে, দেশীয় কোম্পানি যদি বিদেশের থেকে কোনো টাকা ধার নেয়, মানে কি বলছে? সোর্সেস আউটসাইড দ্য কান্ট্রি বাই বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেশন। কর্পোরেশন বলতে কোনো কর্পোরেট এন্টিটির কথা বা কোনো প্রাইভেট সিস্টেমের কথা বলা হচ্ছে। তারা যদি বিদেশ থেকে কোনো টাকা ধার নেয়, তাহলে সেটাকে বলা হয় এক্সটার্নাল ডেট। এক্সটার্নাল মানে বিদেশের কথা বলা হচ্ছে। এই এক্সটার্নাল ডেট আবার দু প্রকার হয়, একটা হচ্ছে লং টার্ম ডেট আর একটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্ম বলতে কি? লং টার্ম বলতে যার ম্যাচুরিটি ওভার 1 ইয়ার, মানে 1 বছরের বেশি সময় পরেও তুমি টাকাটাকে শোধ করতে পারো। শর্ট টার্ম বলতে যেটাকে তোমাকে 1 বছরের মধ্যে শোধ করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো এবার ইন্ডিয়ার এক্সটার্নাল ডেট কেন বেড়ে চলেছে, এটা নিয়ে আমাদের আজকে জানতে হবে। দেখো, প্রথমত যেটা বলছি, ইনক্রিজ বরোইং ফর গ্রোথ। তার মানে কি? আজকে ভারতের যে ইকোনমির প্রেডিকশন করছে বিভিন্ন সংস্থা, তারা যে প্রেডিকশন দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ভারতের ইকোনমি আরো বাড়বে, এবং ভারতের ইকোনমি একটা টাইম বলছে যে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। তাহলে এই যে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হতে গেলে সবার আগে কি লাগবে? ইনফ্রাস্ট্রাকচার লাগবে। ভারতের যথাযথ ইনফ্রাস্ট্রাকচার এখনো পর্যন্ত নেই। সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য কি দরকার? দরকার টাকা। তাহলে টাকা আসবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, এবং সেখান থেকে ডেভেলপমেন্ট হবে, জব জেনারেট হবে, সেগুলোর জন্য কিন্তু টাকা ধার নিতে হচ্ছে। ঠিক আছে? কিসের জন্য? স্টিমুলেট দ্য ইকোনমি, যাতে ইকোনমিটা আস্তে আস্তে বেড়ে ওঠে। এই ক্ষেত্রে গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টরস টেক ফরেন লোনস। তারা ফরেন লোনস নিচ্ছে কিসের জন্য? টু ফাইন্যান্স ইনভেস্টমেন্ট বা ফিনান্স ইনভেস্টমেন্ট, যে যাই বলো না কেন, তারা যাতে ফিনান্স ইনভেস্টমেন্ট করতে পারে, তারা যাতে সেই জিনিসটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারে, সেই জন্য কিন্তু লোনটা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে রাইজিং ইম্পোর্ট কস্ট। ইম্পোর্ট কস্ট যদি দেখো, বর্তমানে ইম্পোর্ট কস্ট বলতে আমি বলতে চাইছি তেলের দাম। ক্রুড অয়েল ভারতের সব থেকে বেশি আমদানি করতে হয়, এবং সেই ক্রুড অয়েল ইম্পোর্ট 2025 সালে 4.2% বেড়েছে। তাহলে তুমি ভাবো, ভারতের এত পরিমাণে যন্ত্রাংশ রয়েছে, গাড়ি ঘোড়া রয়েছে, যেগুলো চলছে, এবং যার চলতে যে অয়েল লাগে, ঠিক আছে, সেই অয়েলের যদি ইম্পোর্ট 4.2% বেড়ে যায়, তার মানে নিশ্চয়ই সেখানে কিন্তু বেশি টাকা লাগবে। আগে যদি 100 টাকা লাগতো, এখন তাহলে যদি 4.2% বেড়ে যায়, এখন 104.2 টাকা লাগবে। বুঝতে পারলে কেন ডেট বেড়েছে? দ্বিতীয় বলছে কি, অ্যাজ ইম্পোর্টস উইল রাইজ, ইন্ডিয়া অফেন বোরোস টু ম্যানেজ ট্রেড অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এবং অনেক সময় ট্রেড কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়, যেটা কিন্তু বা ডেফিসিট হয়, যেটাকে কিন্তু ম্যানেজ করার জন্য কিন্তু অনেক সময় লোন নেওয়া হয় বা ডেট নেওয়া হয়। এই জিনিসগুলো কি, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের পেড ক্লাসে আলোচনা করা হয়। আমি জাস্ট তোমাদের ওভারভিউ দিয়ে যাচ্ছি, যারা আমাদের পেড ক্লাসের স্টুডেন্ট তারা বুঝতে পারছো যে কি বলতে চাইছি। দেন হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ দ্য রুপি। ডেপ্রিসিয়েশন কি? মনে করো আজকে তুমি ধীরে ধীরে দেখছো রুপির দাম কমছে। রুপির দাম কমছে মানে কি? মানে ডলারের রেসপেক্টে, দাঁড়ান কালারটা চেঞ্জ করে নি, মানে ডলারের রেসপেক্টে রুপির দাম কমছে।
তার মানে কি $1 সমান যদি বলি, আগে ছিল 70 টাকা, এখন $1 সমান হয়ে গেছে 80 টাকা। এই যে এবার তুমি দেখছো রুপির দাম বাড়ছে না, এটা বাড়ছে না। এই যে ঘটনাটাকে ডলারের রেসপেক্টে আগে $1 এনে কেউ 70 টাকার মাল নিয়ে যেত, এখন $1 এনে সে 80 টাকার মাল নিয়ে যাচ্ছে, তাহলে রুপির দাম বাড়লো না কমলো? রুপির অ্যাকচুয়ালি পতন হলো। এই ঘটনাটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হলে কি কি হয় সেগুলো কিন্তু আমরা পেড ক্লাসে আলোচনা করি। সো ডেপ্রিসিয়েশন অফ রুপি এই কারণেও কিন্তু মানে একটা বিশাল পরিমাণে ডেপ্টের মানে আশঙ্কা, ডেপ্টের আশঙ্কা না, ডেপ্ট হওয়ার চান্স থাকে। তো সেটা এখানে বলেছি বা বোঝানোর চেষ্টা করেছি যে দেখো একদিকে রুপি রয়েছে, একদিকে ডলার রয়েছে, এই রুপি আর ডলারের যে মানে কনভার্সেশন রেট সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে এক্সটার্নাল রেট। নেক্সট হচ্ছে মোর প্রাইভেট সেক্টর বড়োইং। প্রাইভেট সেক্টর বড়োইং যত বেড়ে গেছে, এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং যেটাকে বলে ইসিবি, সেটা বেড়ে যাওয়াতে কিন্তু স্পেশালি লোনের পরিমাণ, ইন্টারেস্ট রেটের পরিমাণ বেড়েছে এবং যেটা কিন্তু এক্সটার্নাল ডেট বাড়াতে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেক্সট হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট বন্ডস। ফরেন কোম্পানি যেগুলো রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ভারতের মানে বন্ড কিনছে। আচ্ছা, বন্ড কিনছে মানে কি? ভারতের সরকার যে বন্ড বের করছে সেই বন্ড বাই করছে সেই সমস্ত ফরেন ইনস্টিটিউশন। তাহলে বন্ড যদি বাই করে তারা নিশ্চয়ই কিছু পরিমাণে টাকা ভারতকে দিচ্ছে। তাহলে এই টাকা যে ভারতকে দিচ্ছে, ভারতকে একটা টাইম তো এই টাকাটা তাদেরকে আবার রিটার্ন করতে হবে। তাহলে এই যে রিটার্ন যেটা ব্যাপারটা, তাহলে এটা কি আলটিমেটলি ডেপ্ট আকারে তৈরি হচ্ছে? বুঝতে পেরেছো? এবার দেখো এখানে লেখা আছে কিসের জন্য, অ্যাবাউট ইন্ডিয়াস গ্রোথ। দে আর অপটিমিস্টিক অ্যাবাউট ইন্ডিয়াস গ্রোথ। তারা ইন্ডিয়ার যে গ্রোথ নিয়ে সেটা তারা অপটিমিস্টিক, তারা পজিটিভ চিন্তা ভাবনা করছে। সেই পজিটিভ যদি চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু ডেপ্ট এক্ষেত্রে খারাপ নয়। ডেপ্ট কিন্তু এক্ষেত্রে খারাপ নয়। ডেপ্ট যদি হয়, তোমার ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে এবং আলটিমেটলি এই ইনফ্রাস্ট্রাকচারই তোমার জিডিপি কে বাড়াচ্ছে এবং জিডিপি কে বাড়ানোর ফলে কিন্তু এই ডেপ্ট যে রিকভারি, এই ডেপ্ট যে রিকভারি সেটাও কিন্তু হচ্ছে। বুঝতে পারলে কি জিনিস বলতে চাইলাম? ডেপ্ট মানে সমস্ত ডেপ্ট মানে খারাপ নয়। কোম্পানি বা কোনো সংস্থা যখন এক্সপ্যানশন করতে চায় তাকে অবশ্যই ডেপ্ট নিতে হয়। নেক্সট হচ্ছে বর্তমানে টপিকে কি কি রয়েছে, মানে নিউজটা কি কি এসছে। নিউজটা এসছে এই যে ডেপ যেটা সেটা বেড়ে গেছে কত পার্সেন্ট, $601.9 বিলিয়ন, ঠিক আছে, আপ বাই 60.6 বিলিয়ন, ঠিক আছে। শর্ট টার্ম ডেপ কি হচ্ছে, শর্ট টার্ম ডেপ কিন্তু এটা মেনলি লং টার্ম ডেপ্টের কথা বললাম। শর্ট টার্ম ডেপ্টে কি হচ্ছে 18.3%, ঠিক আছে, এটা পতন হয়েছে, আগে যেটা ছিল 19.1%। শর্ট টার্ম ডেট ভার্সেস ফরেক্স রিজার্ভ, ফরেক্স রিজার্ভের রেসপেক্টে রেশিওটা কিন্তু ইনক্রিজ হয়েছে 20.1%। এটা বেসিক ইনফরমেশন যেটা তোমাদের দরকার ছিল, সে ডেটাটা সেটা আমি দিয়ে দিলাম। এবার চলে আসছে চ্যালেঞ্জেস। এই যে ডেট বাড়ছে এর চ্যালেঞ্জেস কি কি আসতে পারে? চ্যালেঞ্জেস হচ্ছে কারেন্সি রিস্ক। মানে দেখো এখন যে 80 টাকা আছে, এরপরে যদি 90 টাকা, তারপরে যদি 100 টাকা, এরকম ভাবে যদি চলতে থাকে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে কারেন্সি সেটা কিন্তু ডেপ্রিসিয়েট করবে। ওকে, এই যে ইন্ডিয়ান কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি দেশের ইকোনমির উপরে এটা কিন্তু এফেক্ট ফেলবে। আমি চ্যালেঞ্জেস গুলো বলছি যেগুলো পরীক্ষায় যখন কোশ্চেন আসবে সেখানে লিখতে হবে, বা যেগুলো ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে মনে করো বাংলা ইংলিশে, সেখানেও কিন্তু তুমি এই চিন্তা ভাবনাগুলোকে ইউজ করতে পারো। হচ্ছে সোভারেন ক্রেডিট রিস্ক বলতে বলছে যে সংস্থাগুলো যারা মানে সোভারেন ক্রেডিট রিস্ক যেটা হয় কখন, যে সংস্থাগুলো একটা নির্দিষ্ট পরিমাণ স্টার দেয় যে ইন্ডিয়ান ইকোনমি এই পজিশনে রয়েছে বা ওই পজিশনে রয়েছে, যারা একটা একটা দেশের ইকোনমিকে মেজারমেন্ট করে, ঠিক আছে, সেই সমস্ত সংস্থাগুলো কিন্তু যদি দেখে ডেপ বেড়ে চলেছে, তাহলে কিন্তু তাদের যে মানে আগে যে তারা রেটিং দিত, এগুলো হচ্ছে রেটিং এজেন্সি, সেই রেটিং কিন্তু আর ভালো দেবে না, এবং রেটিং যদি খারাপ দেয় তার মানে কিন্তু ইনভেস্টমেন্ট, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আর থাকবে না, ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে। ক্লিয়ার? নেক্সট ইন্টারেস্ট পেমেন্ট বার্ডেন, যেটা ইউএস এর এখন সমস্যা, যে এত পরিমাণে তারা লোন নিয়ে ফেলেছে, এত পরিমাণে লোন নিয়ে ফেলেছে, ইউএস এর কারেন্সি যথেষ্ট স্ট্রং বলে সবাই লোন দিয়েছে, তাদের যে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি। এই ইন্টারেস্ট পেমেন্ট যদি অত্যাধিক হয়ে যায় তাহলে কিন্তু দেশের উন্নতি আটকে যাবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আছে, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু আর হবে না। ক্লিয়ার তো? ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর হবে না। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, কারেন্ট এক্সপেন্ডিচার কি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা পেড ক্লাসে সমস্ত ডিসকাশন করি। যারা এই ভিডিওগুলো দেখে ভাবছো এই টপিকগুলো তো আমার জানা নেই, এগুলো আমাদের পেড ক্লাসের ডিসকাশনের টপিক। চলো, ওয়ে ফরওয়ার্ড আমরা কি কি করতে পারি? আমরা করতে পারি ইউজ দ্য মোর রুপি বেসড বরোইং। আমরা রুপিকে ইউজ করতে পারি বরোইং এর একটা মেথড হিসেবে, যেটাকে মেইনলি আমরা মশলা বন্ডের কথা বলছি। মশলা বন্ড আমাদের টপিকে রয়েছে, মেন্স টপিকে, ঠিক আছে, পেড ব্যাচে করানো হয়। মেক কারেন্সি এগ্রিমেন্টস উইথ দ্য আদার কারেন্সিস, আমরা কারেন্সি এগ্রিমেন্ট করতে পারি যেটাকে সোয়াপ বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে বেটার ট্র্যাকিং অফ প্রাইভেট সেক্টর ডেপ। প্রাইভেট সেক্টর যারা ডেপ নিচ্ছে সেই কোম্পানিগুলোকে ভালোভাবে মনিটর করতে হবে যাতে এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং বা ইসিবি মানে খুব একটা বেড়ে না যায়, ঠিক আছে, তারা এক্সপেনশন করুক কিন্তু একটা মনিটরিং সিস্টেমের মাধ্যমে।
যে টাইটেন দ্য রুলস অফ এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং, এই যে কথাটা বললাম সেই কথাটাই এখানে বলা হচ্ছে। এনবিএফসি মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যেটা বা স্টার্টআপ যেগুলো আছে সেগুলোর সম্পর্কে সেই একই মেজার কিন্তু নিতে হবে। নেক্সট হচ্ছে বুস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে যদি আমরা বুস্ট করতে পারি তাহলে কিন্তু এই যে লোন নেওয়া হলেও সেটা কিন্তু ইজিলি রিজলভ হয়ে যাবে। ক্লিয়ার? ইজিলি রিজলভ হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফলো দ্য ফিসকাল ডিসিপ্লিন। ফিসকাল ডিসিপ্লিনে এফআরবিএম অ্যাক্ট যেটা রয়েছে সেটাকে যথেষ্ট স্ট্রংলি মানতে হবে। ডোমেস্টিক বাজেটকে ভালোভাবে মানে বুদ্ধি দিয়ে করতে হবে। কি করতে হবে? অ্যাভয়েড ইউজিং ফরেন লোনস টু কভার দ্য ডোমেস্টিক বাজেট গ্যাপ। মানে ডোমেস্টিক বাজেটে যে গ্যাপস হয়, যে ডেফিসিটটা তৈরি হয়, সেটাকে ফিল করার জন্য আমরা লোন নিলাম, সেটা কোনো ভালো ডিসিশন নয়। এটা হলো সম্পূর্ণ বিশ্লেষণ। এই যে কোশ্চেনটা সেটা আমি করলাম। এই রকমই বিশ্লেষণ কিন্তু আমি আমার ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে করাই, যেটা মাসে 50 টাকা করে আমি মানে চার্জ নিই তোমাদের কাছ থেকে। ঠিক আছে? মাসে 50 টাকা করে নিই, যেখানে এরকম ভিডিও ক্লাস দেওয়া হয়, একদম লাইভ থাকে এবং তার সঙ্গে পিডিএফ দেওয়া হয়। ক্লিয়ার? যদি সেই ক্লাসে জয়েন করতে চাও এই নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। অ্যাজ সেম অ্যাজ অবজেক্টিভ ক্লাসও রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে? এবং তার ডিসকাশন দেওয়া হবে। অবজেক্টিভ ক্লাস কেমন হয় সেটা জানার জন্য আমাদের অবজেক্টিভ যে ভিডিওগুলো হয়, দেখো থাম্বনেইলেই দেখতে পাবে যে অবজেক্টিভ ফরম্যাটের যে ভিডিও, সেগুলো দেখতে পারো। সেক্ষেত্রে একই চার্জ রাখা হয়েছে, পিডিএফ প্লাস ভিডিও দুটো নিয়ে মাসে 50 টাকা। পুরো অ্যানালিটিক্যাল স্টাইলে করা হয়। তোমরা এরম ভাবে পড়লে পরীক্ষার হলে এমনি অনেক কোশ্চেন কমন পাবে এবং অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার তো? বোঝা গেল? যদি সেই মানে কন্টেন্ট পেতে হয় বা সেই ব্যাচে অ্যাডমিশন নিতে হয় তাই এই নিচের নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। তাই এই যে টোটাল টপিকটা যা যা ছিল সেগুলো কিন্তু আলোচনা করলাম, সমস্ত কিছু ডিসকাশন ক্লিয়ার করলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমার। কারণ তোমাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আমরা অনেক মোটিভেশন পাই, আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তোমরা অলরেডি দেখেছো নতুন নতুন অনেক স্যার ম্যামেরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো চলো আজ এই অবধি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।